ভাইয়া, আপনি আসলেন কেন? কিছু লাগবে? আপনি যান, আমি দিচ্ছি। ছোট মা দেখলে বকবে। তেজু ভয়ে ভয়ে বলে, গলায় দ্বিধা আর লজ্জা মেশানো। বীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তেজুর চোখ মুখ ফুলে আছে। রাত করে ঘুমানোর ফলে এমন হয়েছে সে জানে। তবু মনে হয় খুব শান্তিতে ঘুমিয়েছে তার তেজু রানী। বীর হালকা হেসে উত্তর দেয়, আমার কিছু লাগবে না, তোকে হেল্প করি। এমনিতেই বড় মা মাঝে মাঝে হেল্প করে, আজ না হয় আমি করি। চটপট চারপাশে দেখে নেয় কেউ খেয়াল করছে কিনা। গলা নামিয়ে ফিস ফিস করে বলে, ভাইয়া, আমি পারবো। আমার অভ্যাস আছে। আপনি যান প্লিজ। বীর নাছোড় বান্দা, যাবে না তার একটাই কারণ, এই ফুলে থাকা চোখ দুটোকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। চোখের লোভ সামলাতে পারছে না। নো মোর ওয়ার্ড তেজুরানি। কি করবি আমাকে বল, আমি হেল্প করছি। তেজু দীর্ঘশ্বাস ফেলে বুঝে যায় এই মানুষটাকে বোঝানো বৃথা। এমনি চা আর নুডলস করব। বলে তেজু ফ্রিজ থেকে ডিম, কাঁচামরিচ ইত্যাদি বের করে কাটার জন্য রাখে। কাঁচামরিচ হাতে নিয়ে কাটতে থাকে। বীর কি করবে বুঝতে না পেরে একটা পাতিল নিয়ে পানি তোলে চায়ের জন্য। তেজুরানি, হয়েছে কিনা দেখতো। বীর হঠাৎ কানের পাশে এসে কথা বলে তেজে চমকে ওঠে। চুইটা আঙ্গুলের উপর পড়ে যায়। বীর থমকে যায়। বুক কেঁপে ওঠে রক্ত দেখে। মনে হয় তার কারণেই এমন হয়েছে। ও শিট। চিৎকার করে বলে ওঠে। সাথে সাথে তেজুর আঙ্গুল ধরে। রক্ত ঝরছে। তেজুর চোখে জল এসে যায় ব্যথায়। কান্না আটকে অবাক চোখে ট্যাপ ট্যাপ করে বীর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। বীর আঙ্গুল চেপে ধরে মুখে নিতে গেলে কিছু ভেবে নেয় না। সে চায় না তেজু রানীকে অস্বস্তিতে ফেলতে। দ্বিধাহীনভাবে হাত ধরে বেসিনের দিকে নিয়ে গিয়ে ট্যাপ ছেড়ে পানির নিচে আঙ্গুলটা রাখে। চুপচাপ পানির নিচে ধরে রাখ, আমি আছি। বীর দ্রুত নিজের রুমে গিয়ে স্যাভলন নিয়ে আসে। ড্রয়িং রুমে বসে থাকা শেহজাদ অবাক হয়ে তাকায়। বীর কখন কিচেনে গিয়েছিল বুঝতে পারে না, এখন আবার স্যাভলন নিয়ে যাচ্ছে। বুড়ো কুচকে ভাবি কিছু একটা আছে, তারপর নিঃশব্দে পিছন পিছন যায়। তেজুরানি, দেখি হাত দে। তেজু তাকায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। বীর ভাই দৌড়ানোর কারণে হাতের মাঝে স্যাভলন। মাঝে মাঝে তেজু নিজেকে ভাগ্যবতী মনে হয় এই মানুষটার জন্য। কেউ একজন আছে যে তার জন্য ভাবে, কেউ একজন আছে যে তার কষ্টকেই কষ্ট পায়। আঙ্গুলটা দেখিয়ে দেয় সে জানে না, বলেও শুনবে না। বীর আঙ্গুলটা হাতের মাঝে নিয়ে স্যাভলন তোলায় নিয়ে হাতে লাগাতেই তেজু ব্যথাতে শব্দ করে ওঠে। বীর অসহায় চোখে তাকায়, ঠোঁটে কামড় ধরে। এই বুঝি চোখ ফেটে জল গড়াবে। তেজুর দিকে তাকে আস্তে করে ফু দিয়ে জায়গাটা পরিষ্কার করে। তেজু কি বলবে ভেবে পাচ্ছে না। মনে মাঝে প্রশ্ন জাগে, ব্যথা কি সে পেয়েছে নাকি বীর ভাই। বীর হাতে ওষুধ লাগিয়ে পাশ থেকে ছোট্ট চেয়ারটা এনে তেজুর দিকে দেয়। চুপচাপ এখানে বসে থাকবি, আমাকে বলবি কি কি করতে হবে, আমি করব। একদম বাহাদুরি করবি না, আমাকেও মানা করবি না। কিন্তু বীর ভাই, বড় মা দেখলে কি হবে ভাবতে পারছেন? আপনি ছেলে মানুষ, রান্নার কি বুঝবেন? তেজুরানি, আমি সব রান্না জানি, নো টেনশন। কেউ দেখবে না, ড্রয়িং রুমে সবাই বিজে। তুই বসে বসে হুকুম কর, আমি করছি। কথাটা বলে বীর অর্ধেক কেটে রাখা কাঁচামরিচটা কাটে। তারপর টমেটো কাটে। পেঁয়াজ কাটতে নিলে বিপত্তি বাঁধে। চোখ জ্বলছে ওর, কিন্তু প্রকাশ করে না। হাসি মুখে তেজুর দিকে তাকায়। তেজু কান্না ভরা চোখে তাকিয়ে থাকে। তেজু বুঝেছে বীর ভাই তাকে ভালোবাসে। এই ভালোবাসে শুধু বোন বলে না, কিন্তু সে তো অসহায়। এই মানুষটাকে কখনো ভালোবাসতে পারবে না। তার ফিলিংস আসে না। নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। বীরের চোখে জল, তাও হাসি মুখে পেঁয়াজ কাটছে। বীর ভাই, পাশ থেকে এমন আকুল কণ্ঠে নিজের নাম শুনে তাকায়। চোখ দিয়ে জল গড়াচ্ছে তেজুর। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না বীর ভাই। বীর কিছু বুঝতে পারে না কি কারণে তেজুরানী নিজেকে ক্ষমা করতে পারবে না। ভুর কুচকে কেটে রাখা সবকিছু বাটিতে রাখতে রাখতে বলে, আগে চোখের পানি বন্ধ কর, তারপর কথা বল। তেজু ঠোঁট কামড়ে কান্না আটকায়। বলার মতো কিছু পায় না। কিভাবে বলবে সে বীর ভাইকে ভালোবাসতে না পারার অপরাধে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। কিছু বলার সাধ্যও নেই। বাসুক না মানুষটা নিজের মতো করে। ওর ভালোবাসার উপর প্রশ্ন তোলার মতো সাহস তেজুর হয়নি। এই জীবনে যদি কেউ মা বাবার পরে তাকে
নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাহলে শুরুতে এই মানুষটার নাম উঠবে। তার ভালোবাসা পবিত্র। কিভাবে আঙ্গুল তুলবে এই ভালোবাসায়? আজ পর্যন্ত খারাপভাবে কখনো স্পর্শ করেনি, খারাপ দৃষ্টিতে তাকানি, উল্টা খারাপ দৃষ্টি থেকে তাকে প্রতিনিয়ত রক্ষা করে গেছে। তেজু কথাটা ঘুরিয়ে দেয়। কিছু না, এমনি বলছি। আপনার তো বোন আসছে আজকে, আপনি খুশি না? অবশ্য খুশি হবেন কিভাবে, আপনার তো ভাই মারা গেছে। বীর গম্ভীর মুখে বলে। অনেক খুশি। মুহিদের মারা যাওয়ার আমার কোনো খারাপ লাগা নাই। ওর মতো মানুষ চলে যাওয়াই ভালো। যত তাড়াতাড়ি যাবে ততই ভালো। অনেক মেয়ের জীবন শেষ করেছে। আজ আমি খুশি ওর মৃত্যুতে, আর ডাবল খুশি রোদ আসছে। পর মুহূর্তেই বিড়বিড় করে বলে। আজকে থেকে অন্তত আমার তেজুরানীকে আর ওর খারাপ দৃষ্টি সহ্য করতে হবে না। তোর ফুলবানু অপরাধী মারা গেছে, সাথে তো নতুন একটা সঙ্গী আছে। তুই খুশি না? তেজু মৃদু গলায় জবাব দেয়। আপনার মতো আমারও একই অনুভূতি হচ্ছে। বীর হাসে, চামচে করে নুডলস নিয়ে ফু দিতে দিতে তেজুর মুখের সামনে ধরে। মুখের সামনে খাবার ধরে তেজুর অস্বস্তি লাগে, আস্তে আস্তে মুখে দেয়। মুখে নিয়ে তেজু চোখ বন্ধ করে ফেলে। বীর ভয় পাচ্ছে, অনেক আশা নিয়ে তার তেজুরানির দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছে না ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। বীর ভয় পায়, ভালো লাগলো তো। তেজু হঠাৎ বলে ওঠে। ওয়াও ভাইয়া, এক কথায় অসাধারণ। উফ, কি সুস্বাদু। আমাকে আরেকটু দাও না। বীর স্বস্তির নিঃশ্বাস ফেলে, মুখে হাসি ফোটে। ছটফট করে পুরো এক বাটি নুডলস তুলে নিয়ে আবার যত্ন সহকারে খাওয়াতে থাকে। তেজু প্রথমে অস্বস্তি পেলেও ধীরে ধীরে উপভোগ করতে শুরু করে। কিচেনের আড়াল থেকে শেহজাদ সব দেখছে। তার সন্দেহটা সত্যি, বীর তেজুকে ভালোবাসে। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসে। তেজু আর বীর দৌড়ে বেরিয়ে আসে। সামনে দেখে এক মেয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। বোনকে দেখে বীর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। কেমন আছিস বনু? রোদ ঠোঁট বাঁকিয়ে উত্তর দেয়। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। বীর ভুরু কুচকে যায়। এটা আবার কেমন জবাব? ফিসফিস করে জিজ্ঞেস করে। কি হয়েছে? রোদ মুচকি হেসে বলে। না ভাইয়া, অনেক খুশি, কিন্তু ভীষণ টায়ার্ড। মুহিদের জন্য? এমন মানুষদের জন্য মন খারাপ হয় না, বরং খুশি। ওর জন্যই তো আজ বাংলাদেশে আসতে পারলাম। বীর মৃদু হাসে, জানতো বোন এমনই বলবে। রোদ বয়সে ছোট হলেও বোন কম, বেস্ট ফ্রেন্ড বেশি, সব কিছু জানে। ইভেন তেজুর ব্যাপারও। ঠিক কেউ তখন ভেতরে ঢোকে। দরজায় দাঁড়িয়ে আছো কেন? প্লিজ সাইড। রোদ চেনা কণ্ঠ শুনে তাকাই, বিস্ময়ে চোখ বড় বড় করে। অরণ্য। অরণ্য অবাক, সে বোঝে না রোদ এখানে কেন, তাও এদের বাড়িতে। রোদের বুকের ভেতর ভয় জমে ওঠে। অরণ্য বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে, বুঝতে পারছে না তার প্রেয়সীর সাথে এদের কি সম্পর্ক। স্পষ্ট দেখতে পাচ্ছে রোদের চোখে মুখে ভয়, কিন্তু কেন? অরণ্য ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ড্রয়িং রুমের মাঝখানে আসে। কেসটা ক্লোজ করতে চাইলেও পারছে না, কারণ সে মালো তার আগে কেউ একজন মুহিদের চোখ কান জিহ্বা কেটে নিয়েছিল। সেটাকে খুঁজে বের করতে হবে। সবার উদ্দেশ্যে নিজের মতো করে বলে ওঠে। আপনাদের ছেলেকে খুন করা হয়েছে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি খুনিকে বের করার। খুনি তার চোখ কান জিভ কেটে তার উপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিল। হসপিটালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে মারা যায় মুহিত। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। চেষ্টা ভালো করে করুন মিস্টার অরণ্য চৌধুরী। না জানি আবার সর্ষের মাঝে কোন ভূত লুকিয়ে আছে, বের করতে হবে তো সেই ভূতটাকে। সিঁড়িতে আসতে বলে ওঠে রিহান। পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, গলার স্বর তীক্ষ্ণ চোখে তাচ্ছিল। অরণ্য ভুরু কুচকে তাকায়। রিহানের কথার মানে বুঝতে পারে না, তবুও তার কেন যেন এই লোকটাকে সন্দেহ মনে হয়। আগেরবারে আরমান চৌধুরী কেসটা প্রমাণের অভাবে বন্ধ করতে হয়েছে। প্রমাণ ফেলেও তা সঠিক হয়নি। আরমান চৌধুরী কেসটা বন্ধ করলেও সে গোপনে অভিযান এখনও চালাচ্ছে, কিন্তু ফলাফল বারবার শূন্য। রিহানের উদ্দেশ্য ধীরে কণ্ঠে বলে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি মিস্টার রিহান তালুকদার। আশা করছি খুব শীঘ্রই খুনিকে ধরা যাবে। রিহান হেসে ওঠে, হাসিতে ভয় আর ব্যঙ্গের চাপ। খুনি ধরলে নিজেই জেলে যাবে। আশেপাশে চোখ বুলিয়ে দেখে তেজ এক কোণে দাঁড়িয়ে আছে। হাতের দিকে নজর পড়তে ভুরু কুচকে যায়।
হাত কাটলো কিভাবে? ব্যান্ডেজ তো এমনি এমনি থাকবে না। মুহূর্তে মায়ের দিকে তাকায়, মুখে অন্ধকার, চোখ লাল হয়ে আছে। মুহিতের পাশে বসে নিঃশব্দ কান্নায় ভেঙে পড়েছে। কিছু না বলে বাবার পাশে গিয়ে বসে। অন্যদিকে রোদ ভয়ে ঢোক গিলছে রিহানকে দেখে। এটা তো গ্যাংস্টার রিহান তালুকদার, উনি এখানে কেন? আমেরিকায় কানায় কানায় সবাই গ্যাংস্টার রিহানের নাম শুনলেও ভয়ে কেঁপে উঠত। তাকে নিজের বাড়িতে দেখে ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। সে যা শুনেছে তা ভয়ঙ্কর। একবার স্কুল চত্বরে দেখেছে, তখন এক ব্যক্তিকে প্রকাশ্যে খুন করেছিল। কি নির্মমভাবে! রোদ ভয়ে ভয়ে বীরের কাছ থেকে প্রশ্ন করে গলা কাঁপছে। ভাইয়া, গ্যাংস্টার রিহান তালুকদার আমাদের বাড়িতে কেন? বীর বোনের দিকে তাকায়। রোদ সবার সাথে কথা বলল, কখনো রিয়ানের সাথে কথা বলেনি। তারা একই দেশে বসবাস করেছে, কিন্তু কেউ জানে না তারা আপন চাচাতো ভাই বোন। নামের পদবিটা একবার নিজের সাথে মিলিয়ে বড় আব্বুর ছেলের নামটা ভাব, হিসাব মিলে যাবে। বীর তেসরা ভঙ্গিতে জবাব দেয়। রোদ কপাল কুঁচকে ভাবতে থাকে, কিছু মনে পড়তে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। বড় আব্বুর ছেলে নাম রিহান। গ্যাংস্টার রিহানের নামের পদবী ও তালুকদার। তাদের পদবী ও তালুকদার, তার মানে এটা তার চাচাতো ভাই। বাবা তাড়াতাড়ি দাফন করো, সমাবেশ আছে আজকে, এসব নাটক দেখার টাইম নেই। রিহান ফিসফিস করে অভ্র তালুকদারকে বলে। মুখ ফুলিয়ে শ্বাস ফেলে অভ্র ক্লান্ত কণ্ঠে জবাব দেয়। 10টার পর জানাজা। আজকাল দেখছি তোমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। ওষুধ কি নিয়মিত খাচ্ছ? খেতেই তো হবে, তার আশেপাশে আসি, না খেলে দেখা যেত এতক্ষণে কয়েকটা লাশ পড়তো। অভ্র হাসি তীক্ষ্ণ স্বরে বলে। আর কতদিন? সে খুব শীঘ্রই অন্য কারো হয়ে যাবে। এখনো সময় আছে, সব কিছু মেনে নাও। ওকে স্ত্রীর সম্মান দাও। বলতে হবে তেজুর পাওয়ার আছে। কিভাবে আমার অবাধ্য ছেলেকে বাধ্য করে ফেললো। আমি তো বলেও ওষুধ খাওয়াতে পারিনি, এখন নিজে থেকেই খাচ্ছে। বাবার কথা রিহান আমলে নেয় না, নিজের মতো করে বলে ওঠে, কণ্ঠে অভিমান। সব যেন ওই কেন করছো? বলেছিলাম একটু সময় দিতে, আমি সব মেনে নিব, কিন্তু তুমি না দিলে আমার কি করার আছে? আমি নিজের মতো করব। এমন করছি কারণ সময় নেই। তোমার সময় আস্তে আস্তে মেয়েটা অত্যাচারে থাকতে থাকতে মরে যাবে। এমনিতেই মনে হয় তুমি কখনো ওকে ভালোবাসবে, সবার কাছে নিজেদের সম্পর্কটা তুলে ধরবে। তার চাইতে ভালো সে যা, ঠিক আছে। রিহান রেগে হাত মুঠো করে। তীক্ষ্ণ চোখে শেহজাদ আর আশেপাশে তাকায়। দুইটা ছেলে লোভত দৃষ্টিতে তাকিয়ে আছে তেজের দিকে। ছেলেগুলোকে চিনে, বাবার পার্টনারের যমজ দুই ছেলে, নিজেকে বোঝায়। কন্ট্রোল রিহান, কন্ট্রোল। এখন কিছু করা যাবে না। এতক্ষণ রিয়ান বাবার সাথে ফিসফিস করে কথা বলেছে। নিজেকে কন্ট্রোল করতে বাইরে চলে যায়। চারপাশের পরিবেশ উত্তপ্ত, বাতাস ভারী হয়ে আসে। মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাকিয়ে দেখে বীর মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে বাইরে আসছে। চোখে মুখে হাসির ঝলক। রিহান ভেবে পায় না এত খুশি কেন। কথা বলা শেষ হতেই ভুরু কুচকে জিজ্ঞেস করে, কণ্ঠের সন্দেহ ও রাগের মিশেল। তেজের হাতে কি তুই ব্যান্ডেজ করে দিয়েছিস? আজ হঠাৎ এত খুশি? মেয়ে পেয়ে গেছিস নাকি হাজারটা? বীর হাসতে হাসতে শরীর দুলিয়ে রিহানের দিকে বাঁকা চোখে তাকিয়ে খুনসুটি নিয়ে বলে ওঠে। আমি করে দিয়েছি, হাত কেটে গিয়েছিলাম। খুশি কি জন্য জানতে চাস? কেন? কারণ আজকে আমি নিজে রান্না করে নিজের হাতে তেজুরানিকে নুডলস খাইয়েছি। সেকেন্ডের মধ্যে মেজাজ বিগড়ে যায়। কলার টেনে নিজের সামনে নিয়ে আসে। বীর নিজেও ছেড়ে দেওয়ার পাত্র না, সেও কলারে হাত দেয়। রিহানের গলায় গর্জন, মিশ্র সংকোচ আর আদেশের ছোঁয়া। জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। 100 হাত দূরে থাকবি আমার বউ থেকে। এতদিন আমি ছিলাম না, কিছু বলিনি, কারণ তোর মাঝে খারাপও দেখিনি। তার জন্য তোকে ধন্যবাদও দিয়েছি, কিন্তু এখন বলবো না। এটা ভেবে থাকলে মারাত্মক ভুল করেছিস। দিনকে দিন তোর বেহায়া আচরণ বাড়ছে। সাহস কি করে হয় ওকে খাইয়ে দেওয়ার? নিশ্চয়ই ব্যান্ডেজ করার সময় ছুঁয়েছিস। বীর ঝাঁকা মেরে হাত সরিয়ে নেয় কলার থেকে। চোখে চোখ রেখে ধীরে ধীরে সরে দাঁড়ায়, কড়া সতর্কতাভাবে বলে। সবাইকে নিজের মতো ভাবিস কেন? আমি কখনো তেজুরানির দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি। তেজুরানির দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর আগে মৃত্যু কবুল, এই নিয়ে 2বার শুয়েছি। একবার জুতা ঠিক করেছি, আজকে ব্যান্ডেজ।
তবে শুনে রাখ, এখন থেকে সব হবে, তবে পবিত্রভাবে। রিহান হু হু করে হেসে ওঠে, মুখ ব্যঙ্গ করে চোখে অস্বীকার নিয়ে বলে, সিরিয়াসলি? ভুলে যাস না সে আমার স্ত্রী। পবিত্রতা আমার সাথে যায়, তোর সাথে না। এটাকে পবিত্রতা বলা হয় না যেখানে উপর পক্ষের কোনো মতামত নেই। সেই সোয়া কখনো পবিত্র হয় না। এই সম্পর্ক তেজরানী কখনো মেনে নেবে না। ও তোকে নিজের চাইতে বেশি ঘৃণা করে। যেখানে সম্পর্ক মেনে নেনি সেখানে তোর সোয়া সহ্য করবে ভাবলি কি করে? শোন, ইচ্ছার বিরুদ্ধে সোয়াকে ধর্ষণ বলে, আর তুই সেটাই করবি। কিন্তু আমার সোয়ায় থাকবে না নিষেধাজ্ঞা, অপবিত্রতা। ভালোবেসে জয় করে কাছে টেনে নিব। রিহানের চোখে নির্ধারিত জেদ, কণ্ঠে তীব্রতা নিয়ে কটাক্ষ করে জবাব দেয়, সে আমার কাছে ওই হাজারো লাল গোলাপের মাঝে শুভ্র সাদা গোলাপ, যাকে আমি যুগ যুগ ধরে রক্ষা করে আসছি একমাত্র নিজের জন্য। ভাবলি কি করে তোকে এত সহজে দিয়ে দিব? জোর করার দরকার নেই। আমাদের সম্পর্ক পবিত্র কোরআন সাক্ষী রেখে কবুল করে বিয়ে করেছি। কিসের ধর্ষণ? এখন তুই ওর থেকে 10 হাত দূরে থাকবি। উইদাউট উপরের টিকিট কাটতে আমার বেশি সময় লাগবে না। বীর কথা কানে নেয় না, সোজাসুজি প্রশ্ন করে আক্ষেপ চোখে কষ্ট নিয়ে, তুই কি ওকে ভালোবাসিস? আসলে তোর প্রবলেমটা কি বলতো? কখনো মুখে ভালোবাসি বলিস না, তবু নিজের বউ বলে দাবি করিস। অথচ কখনো স্বামীর দায়িত্ব পালন করলি না। সবসময় তেজরানীকে অবহেলা করেছিস, সবার সাথে তাল মিলিয়ে আঘাত করেছিস। যখন আমি ভালোবেসে আগলে নিতে চাচ্ছি তখন তুই আমাকে বাধা দিছিস। শোন রেহান, আমি তেজরানীকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, নিজের চাইতেও বেশি ভালোবাসি। রাত ছাড়া চাঁদের যেমন মূল্য নেই, তেমন এই বীরের তেজরানী ছাড়া কোনো মূল্য নেই নিজের কাছে। ওকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, এখন সবাই বলবে ভাইয়ের বউকে ভালোবাসতে লজ্জা করে না। আমি বলবো লজ্জা করে না। কেন করবে? সে তো এই বিয়ে মানে না। ইভেন নিজের স্বামীকে দুই চোখে দেখতে পারে না। তুই নিজেও আঘাত করিস, তাহলে আমি কেন ভালোবেসে আগলে নিতে পারবো না? তুই বলতে চাচ্ছিস যদি আমাকে ভালোবাসতো, স্বামী হিসেবে মেনে নিত, তুই সরে যেতি? রিহানের সোজা সাপটা প্রশ্নে বীর গিলে নেয়, গলার কাছে অস্বস্তি, মাথায় অদ্ভুত চিন্তা। তেজু আপনাকে কখনো ভালোবাসবে না, স্বামী হিসেবে মেনে নেওয়া তো দূরের কথা। পেছন থেকে আস্তে আস্তে তেজু বলে ওঠে, দুই ভাইকে নিয়ে কথা বলছিল সে জানে না, কিন্তু রিহানের বলা লাস্ট কথাটা শুনে রাগে চোখ লাল হয়ে ওঠে। বীর ফুস করে নিঃশ্বাস ছাড়ে, গলায় অব্যক্ত শিথিলতা। মনে কোণে শান্তি লাগে, তার হয়ে জবাবটা তেজুরানি দিয়েছে। রিহান ক্রুদ্ধ চোখে তাকিয়ে থাকে। সে ভালো করে জানে এই মেয়ের মনে ভালোবাসার ফুল কিভাবে ফোটাতে হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভাইয়া, আপনাকে ডাকছে ছোট মা, চলুন। তেজু যেভাবে এসেছে সেভাবে চলে যায়। বীর যেতে যেতে বলে, তেজরানীর মনে তোর জন্য ঘৃণা ছাড়া কিছুই নেই। সে আমাকে ভালোবাসবে, দেখে নিস। তোর কপাল ভালো, তোকে এখনো জিন্দা পুঁতে ফেলেনি। অনেক আগে উপরে পাঠাতাম, কিন্তু তারা তো ওয়াদাবদ্ধ, মারা যাবে না কাউকে। তবে সহ্যের সীমা পেরিয়ে গেলে আমি কাউকে পরোয়া করব না, মনে রাখিস। এইসব ভয় দেখিয়ে লাভ নেই। তুইও আমাকে ভালো করে চিনিস রিহান। সো এসব আমাকে বলিস না। দুনিয়া এপার ওপার হয়ে যাবে, তবুও তেজরানীকে আমি ছাড়ব না। বীর চলে যায়। রিহান এবার রাগ করে না। বীরের ভুল, তেজুর জিদ সে ভাঙবে। সকাল 10টা। একটু আগে মুহিতের জানাজা সম্পন্ন হয়েছে। অদ্ভুত, বাড়ি এখন আর কারোর চোখে পানি নেই। একমাত্র মিষ্টির মুখে কালো ঠাসা চোখ লেগে আছে। ভাইয়ের মৃত্যুতে রোদের মুখে খারাপের ছাপ সিটে ফোটাও নেই। সে মোবাইলে সমানে কাউকে মেসেজ দিচ্ছে, কিন্তু অপরপক্ষ সিন করে কোনো রিপ্লাই আসে না। পর মুহূর্তে বুঝতে পারে তাকে বুলক দিয়েছে। রিহান সোফায় বসে আছে, দূরে দাঁড়ানো তেজের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। তার তেজ অনেক বড় ঝটকা খাবে আর 8 দিন পর। তবে এখন টেনশনটা হচ্ছে, আজকে তার একটা সমাবেশ আছে, আবারও 5 তারিখে একটা সমাবেশ আছে, তাও সেটা তেজের কলেজে। ইতিমধ্যে বুঝে গেছে সেখানে গন্ডগোল হবে। বিপরীত পক্ষ এমনি প্রাপ্তিতে নাম দিয়েছে, সে কিনে নিয়েছে তাদের।
কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমেরিকা থেকে কিছু মাফিয়া এসেছে তাকে খুন করার জন্য। রিহান তাদের চোরাচালান বন্ধ করে সেখানে নিজের রাজত্ব করেছে। তাদের আরও অনেক ক্ষতি করেছে, যার রাগ নিয়ে তারা বাংলাদেশে এসেছে। সে খবর অনেক আগে থেকেই পৌঁছে গেছে তার কাছে। ব্যাপারটা সেটা না, সে নিজেকে সামলে নেবে তার ভয় নেই, ভয় অন্য কোথাও। সেদিন যদি তেজ কলেজে যায় কিভাবে আটকাবে? তার একদিন পর তেজের জন্মদিন, হয়তো সেই দিনের পর থেকে তেজের জীবন পাল্টে যাবে। রিহান বসে আছে দুজন ছেলের সামনে। এগুলো তারাই যারা বাড়িতে তেজুর দিকে খারাপ চোখে তাকিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে চাইলেও রিহান পারে না। আজ পর্যন্ত তেজুর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো একজন লোককেও ছাড় দেয়নি। মাঝে মাঝে সে শেষ করার আগে বীর শাস্তি দিয়েছে, কিন্তু কেউ বেছে নেই। তার অনেক যত্ন করে গড়ে তোলা ফুল তার তেজ। তার দিকে কারো খারাপ দৃষ্টি সে সহ্য করতে পারে না। বিদেশে থাকলেও অল টাইম গার্ড ছিল। সবচেয়ে বড় কথা, বীর ছিল সাথে। রিহান এটা বলতে না চাইলেও বলতে হয়। কাঁপতে কাঁপতে একটা ছেলে বলে ওঠে। রিহানের মেজাজ খারাপ হয়ে যায়। ঠাস করে কানের নিচে একটা বসিয়ে দেয়। চারপাশে হিমশীতল নীরবতা নেমে আসে। ছেলেটার কান দিয়ে রক্ত এসে পড়ে। সময় নেই তার কাছে, সমাবেশে যেতে হবে। তার আগে বাড়ি, কারণ আব্বু বাড়িতে। কিছু জিনিস নিতে হবে। সময় নষ্ট না করে শামীমকে ইশারা করে। শামীম ইশারা পেয়ে চলে যায়। আসার সময় নিয়ে আসে কাঁচাই করে ইন্টু মিন্টু বাঘের বাচ্চা। রিহান তাকায়, মুহূর্তেই মুখে হাসি উঠে এগিয়ে যায় খাঁচার দিকে। তার মাঝে কোনো ভয় নেই, একদম খাঁচার কাছে গিয়ে দরজা খুলে ঢুকে পড়ে। তাদের মাথায় হাত বুলায়, মাথার তালুতে চুমু খায়। এসব দেখে শামীম অবাক হয় না। এসব তার কাছে পুরাতন। তার বসের কাছে এগুলো পান্তা ভাত। বাঘের বাচ্চাগুলো কেমন বসের গলায় মুখ ঘষে আদর করছে। ইন্টু মিন্টু আমার সোনার বাচ্চারা খিদে পেয়েছে, আজকে একদম তোমাদের টাটকা টাটকা খাবার দিব, রেডি তো? বাঘের বাচ্চাগুলো কি বুঝেছে জানে না। দুজন দুদিকে এগিয়ে এসে রিহানকে জড়িয়ে ধরে মুখ ঘষে। রিহান হাসে, যেন তাদের কথা বুঝতে পেরেছে। এগিয়ে এসে বেঁধে রাখা দুই ছেলের দিকে তাকায়। তাদের কপালে ঘাম জমেছে, ভয় আর কান্নায় মুখ ভিজে গেছে। রিহান এসব পড়ুয়া করে না, গার্ডকে ইশারা করে। তারা ছেলে দুটাকে ধরে খাঁচার ভিতর ধাক্কা মেরে ফেলে দেয়। নিজ হাতে করে দরজাটা বন্ধ করে। চোখ দিয়ে ইশারা করতে ইন্টু মিন্টু ঝাঁপিয়ে পড়ে। রিহান নির্জীব চোখে দেখে এই রক্তের খেলা। কয়েক মিনিটের ভিতর অস্থির চিৎকার থেমে যায়। দুজন মানুষ চলে যায় এই বাঘের পেটের ভিতর। জিভ দিয়ে চেটে পুঁতে খেয়ে ফেলেছে সব মাংস। সবকিছু ভালো করে দেখে ইন্টু মিন্টুকে আগের জায়গায় রেখে আসতে বলে। নিজের গাড়ির চাবি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে চলে আসে চৌধুরীর বাড়ি। তেজু বিরক্ত নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। পাশে শেহজাদ একটা পর একটা কথা বলছে। তেজু আশেপাশে ভালো করে তাকায়, বীর ভাই নেই। পরক্ষণে নিজের প্রতি বিরক্ত হয়ে একটা মানুষের উপর এত ভরসা কেন সে করে। তেজু, কিচেনে আয়। শুয়ে বসে খেলে হবে? আমাকে হেল্প কর। যেইগুলো গিলছি সেইগুলো কাজ তো অন্তত কর। কিচেনে দরজা থেকে কোমরে শাড়ির আঁচল গুজে রুহি বলে ওঠে। এই প্রথম তেজু রাগ না করে খুশি হয়। বড় পাপা বসতে বলেছিল, যার কারণে চাইলেও উঠতে পারছিল না। তিনি অনেকক্ষণ আগে চলে গিয়েছে। সে আটকে গেছে এই স্যাসরা ছেলেটার সাথে, কিন্তু কিছু বলতে পারছিল না, সহ্য করতে পারছিল না। খুশি মনে কিচেনে চলে আসে। শেহজাদ বিরক্তি নিয়ে তাকায়। একটু একা কথা বলার সুযোগ পাচ্ছে না। তার মাঝে রিহান বাড়ি ঢোকে। সর্বপ্রথম কিচেনের দিকে তাকিয়ে উপরে উঠে বাবার রুমে চলে যায়। বড় মা, রান্না তো সব হয়ে গিয়েছে, কি করব আমি? রুহি কপালে ঘাম মুছে জবাব দেয়। সালাদ করতে হবে, শশা কাট। বড় মা, সালাদ আমি করে রেখেছি আগে থেকে, তুমি হয়তো খেয়াল করনি। এবার রুহি রেগে যায়। ঠাস করে চর বসিয়ে দেয় তেজুর গালে। হঠাৎ আঘাতে তেজু বুঝতে পারে না তার অপরাধটা কি। চোখে পানি জমে তাকিয়ে থাকে। করতে বলেছি তো করবি, মুখে মুখে তর্ক করিস কেন? থাপড়ে দাঁত ফেলে দিব হারামজাদি। এমন ভিখারির মতো সালাদ কাটছিস? কয়জনের হবে? তাড়াতাড়ি আরও কাট। তেজি কিছু না বলে চুপচাপ ফ্রিজ খুলে যাবতীয় জিনিস নেয়। সিঁড়িতে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে রিহান, পাশে অভ্র তালুকদার। রিহানের দৃষ্টি কিচেনে তার মায়ের দিকে। ক্রুদ্ধ চোখে তাকিয়ে বেরিয়ে আসে বাবাকে নিয়ে। বাগানে মায়া বাগানে হাঁটছে এই দিকে ওই দিক। পাশে মারুফ। মায়া মানুষটাকে যত দেখে তত অবাক হচ্ছে।
কিভাবে তার না বলা কথাগুলো বুঝে নিচ্ছে সে মুখে বলতে পারে না, ইশারা দিয়ে বোঝাচ্ছে। আর মানুষটা সব ঠিকভাবে বুঝে উত্তর দিয়েছে। সবার মতো মুখে কোনো বিরক্তির ছাপ নেই। আচ্ছা, তোমার কি বিরক্ত লাগছে? মায়া ভুরুকুচকে তাকায়। তার কেন বিরক্ত লাগবে? তার তো বরং ভালো লাগছে। কেউ একজন তার না বলা কথাগুলো বিরতি ছাড়া শুনছে। মায়ের দৃষ্টি দেখে মারুফ নিজে থেকে বলে, না মানে এই যে তোমার পিছন পিছন ঘুরছি, একটার পর একটা প্রশ্ন করে তোমাকে বিরক্ত করছি। মায়া ইশারা দিয়ে বোঝায়। আমি একদম বিরক্ত না, আমি খুশি। আজ পর্যন্ত কেউ আমার মনের কথা জানতেই চায়নি, সবাই অবহেলা করেছে। আজ প্রথম কেউ আমার পছন্দ অপছন্দের সম্পর্কে জিজ্ঞেস করছে। সত্যি আমি অনেক হ্যাপি। মারুফ হাসে। এক দৃষ্টিতে তাকে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। মায়ের কেন যেন হাঁসফাঁস লাগছে। সে মারুফের চোখের ভাষা বুঝেছে, তাও প্রশ্ন থেকে যায়। মনের মাঝে প্রশ্ন জাগে, সে যা করতে চায় কিন্তু সাহস হয় না। তার মতো কালো মেয়ে যে কথা বলতে পারে না, তাকে বুঝি কেউ ভালোবাসবে? ইতস্তবোধ করার কিছু নেই। তুমি যেটা ভাবছো সেটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি। আজ নয়, যেদিন তোমাদের বাড়িতে গিয়েছি সেদিন থেকে। বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। নিজেকে এত ছোট করে দেখার দরকার নেই। সবাই সব কিছু দিয়ে পরিপূর্ণ হয়ে জন্মায় না। মায়া আর কিছু শোনার অপেক্ষা করে না, দূরে বাড়ির ভেতর চলে যায়। বুকটা ভার হয়ে এসেছে, কান্না পাচ্ছে তার। যা ভেবেছিল তাই। তার মতো কালো মেয়ের সাথে মারুফের মতো ছেলেকে যায় না। মায়া বাড়ালে চলবে না, তার মতো মেয়েকে কেউ মেনে নিবে না, যেখানে সে নিজের পরিবারে অবহেলিত। রুমে এসে বুকে বালিশ চেপে কান্না করে, শব্দ নিয়ে চোখ দিয়ে পানি ঝরছে টলটল জল। মারুফ অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ের যাওয়ার দিকে। সে আগেই ভেবেছিল এমন কিছু হবে, কিন্তু মনের কথা সে চেপে রাখতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে কিন্তু সে দৃঢ় এই মেয়েকে জীবনে পেয়েই ছাড়বে। ভালোবেসে জয় করবে তাকে। তার মনের ভয়ের দেওয়াল ভেঙে দেবে, নিজের তুচ্ছতাকে মুছে দেবে। মারুফ নিজেও হাঁটা দেয় ঘরের উদ্দেশ্যে। রোদ পুলিশ স্টেশনে বসে আছে। সামনে অরণ্য রাগী চোখে তাকিয়ে আছে। অরণ্য কটমট করে বলে ওঠে, এখানে কি? রোদ হাতের ফোনটা অরণ্যর সামনে ধরে। তুমি বলো এগুলো কি? ব্লক করেছো কেন? আমাকে এক্সপ্লেন করার সুযোগ দাও। এর থেকে বেশি আশা করো না আমার থেকে। তুমি আমার থেকে এত বড় সত্যি কিভাবে লুকালে সানশাইন? মুহূর্তে রোদের মুখ কালো হয়ে যায়, কিন্তু তাও হাল ছাড়ে না। চোখের জল টলমলো করলো গলায় দৃঢ়তা বজায় রেখে বলে, আমি কিছুই লুকোইনি। তুমি তো এখনো জানতে চাওনি। আমি তো বলেছিলাম আমার ফ্যামিলি বাংলাদেশে থাকে, আমি নানুর বাড়ি থাকি। তাহলে এখন এত অভিযোগ কেন? অরণ্য পাথরের দৃষ্টিতে তাকায়। তার চোখ লাল হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে উঠছে। চারপাশে তাকিয়ে দেখে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এক ঝটকায় রোদের হাত ধরে টেনে বেরিয়ে আসে। সোজা গাড়ি নিয়ে চলে যায় নেপেলে। টিকিট কেটে দুজনে 200 টাকা দিয়ে ঢোকে। রোদের মনে ভয় পেল, সে প্রকাশ করে না। আজ কপালে যা আছে তাই হবে, সে কোনো অন্যায় করেনি। অরণ্য এসে একটা বেঞ্চে বসে, কিন্তু রোদ এত কিছুর মাঝেও বেহের মতো দোলনায় গিয়ে বসে পড়ে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে। রোদের সামনে গিয়ে 2 হাত দিয়ে মুখে দুপাশ চেপে ধরে। গলার স্বর ভারী হয়ে আসে। সাইন, তুমি জানো না আমি ফুলের ভাই? সেই ফুলের ভাই যাকে তোমার ভাই ধর্ষণ করেছে। তুমি তো বলেছিলে তুমি দূরে থাকলেও বাসা সব কিছু জানো, তোমার বীর ভাই সব কিছু বলে। তাহলে এটা বলেনি? রোদ ছলো ছলো চোখে তাকায়, তার কণ্ঠ ভেঙে আসে। এখানে আমার অপরাধ কি অরণ্য? হ্যাঁ, আমি জানতাম তুমি ফুলের ভাই, যে ফুল তোমার প্রাণ ছিল। কিন্তু বিশ্বাস করো, আমার ভালোবাসায় কোনো ছলনা নেই। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। অরণ্য কঠিন স্বরে কিছু বলতে গিয়েও পারে না। বুকের ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা। এই মেয়েটার জন্য আজ তার জীবন স্বাভাবিক। রাগ করতে যেও পারছে না, রাগ ভেঙে যাচ্ছে। ভাইয়ের ক্ষতি পূরণ করেছিলে বুঝি? আজ বুঝতে পারলাম আমার বোনের মৃত্যুর ঠিক 2 দিন পরে কেন তুমি আমাকে কল দিয়েছিলে। অচেনা সেজে আমার কষ্ট ভোলাতে চাইছিলে, আলগা পিরিত দেখিয়েছিলে। আমি সত্যিই তোমাকে ভালোবাসি, সেটা 2 বছর ধরে না, প্রায় 3 বছর ধরে। কিন্তু কখনো সাহস হয়নি বলার। কীভাবেই বা বলবো? আমার তো নাম্বার ছিল না, কিন্তু 2 বছর আগে পাই, তাও তেজু অপুর কাছ থেকে। রোদ থামে। কানার ফলে শরীর কাঁপছে। বেহেয়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। না চাইতো
অরণ্যর খারাপ লাগে, তাও চুপ থাকে সব জানার জন্য। আসলে একদিন তেজু আপু ফুলের কথা আমাকে বলছিল, তো আমি ছবি দিতে বলেছিলাম, কিন্তু তেজু আপুর তো মোবাইল ছিল না, ভাইয়ের মোবাইল থেকে কথা বলতো। আমি নানুর থেকে আমি দেখতে চাইছিলাম ফুলের ছবি। ভাইয়া আপনার ফেসবুক আইডি থেকে ছবি নিয়ে দিয়েছিল, পাশে আপনিও ছিলেন। সেদিন আমার কিশোরী মনে অনেক বেশি ভালো লেগেছিল তোমাকে। ছোট ছিলাম, কাউকে বলিনি, আর আমি থাকতাম দূর আমেরিকায়। এভাবেই দিন যাচ্ছিল। হঠাৎ 1 বছর পর শুনি আপনার বোন ধর্ষণ হয়েছে, তাও আমার ভাইয়ের হাতে। বিশ্বাস করুন, সেদিন মোবাইলে আপনার ভিডিও দেখে পাগলের মতো কেঁদেছিলাম, কিন্তু কেন জানি না। তখন আপুকে মোবাইল দিয়েছিল ভাইয়া। অনেক রিকোয়েস্ট করে আপনার নাম্বার নিই, জিজ্ঞেস করলে বলেছিলাম আমার খারাপ লাগছে তোমার জন্য, একটু খোঁজ নিতে চাই। আমার ভাইয়ের কারণেই তো এমন হয়েছে। তারপর তোমাকে মেসেজ দিই, কল দিই, অচেনা সেজে কথা বলি। তুমিও আমার পরিচয় জিজ্ঞেস করনি, কিন্তু বিশ্বাস করো আমার সাহস হয়নি নিজের জন্ম পরিচয় দিতে। কিন্তু আমি মিথ্যে বলিনি, আমি সত্যিই আমেরিকায় ছিলাম। তুমিও কখনো মা বাবার কথা জোর দিয়ে বলনি, আমিও কখনো ভয় বলার চেষ্টাও করিনি। ভেবেছি তুমি যেদিন জানতে চাইবে সেদিন সত্যি বলে দিব। প্রথম অচেনা সেজে কথা বললেও পরে আমি সব বলছিলাম। আমার ভাইয়ের নাম তো বলেছিলাম, তার সম্পর্কে বলেছিলাম। তুমি চিনতে পারোনি, আমি কি করব? এক নাগারে কথাগুলো বলে রোদ থেমে যায়, কাঁপতে কাঁপতে নিঃশ্বাস নেয়। বিস্ময়ে তাকিয়ে থাকে অরণ্য। তার মানে সে ভুল। সানশাইন আগে থেকেই ভালোবাসতো তাকে, অথচ সে ভেবেছিল দয়া দেখিয়ে ভাইয়ের অপরাধ কমাতে চাইছে। নিজের ভুল বুঝতে পেরে আস্তে করে জড়িয়ে ধরে বুকের সাথে তার সানশাইনকে আদরে ছানার মতো বুকে জড়িয়ে নিয়ে বলে,